নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি এই নিফটি ফিফটির কথা বলি, তো নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন শুরুতে কিছুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু টানা নিচের দিকেই পড়ছিল এবং তারপরে 25,450 এরকম জায়গা থেকে এই নিফটি ফিফটিতে একটা শার্প রিকভারি আসে এবং এই মোটামুটি এই 25,700 কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে। তো নিচের দিকে যে সাপোর্ট লেভেলগুলো ছিল এই 25,400, 450 এই জায়গা থেকে কিন্তু ব্যাক করেছে এবং ওপরের দিকে একটা রেজিস্ট্যান্স জোন ছিল যেটা 25,600, এটাকে তো ভেঙে উপরে গেছে। আর এখন মার্কেটের এটাই দেখার থাকবে যে নিফটি ফিফটি এটাই 25,700 এটার উপরে ক্লোজিং দিতে পারে কিনা। এই দেখুন 25,700 যে লেভেলটা রয়েছে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেভেল, কারণ এর আগে নিফটি ফিফটি যখন বড় র্যালি দেখিয়েছিল তখন কিন্তু এই 25,700 পরেই দেখিয়েছিল এবং 25,700 এটাকে ভাঙার পরেই কিন্তু নিচের দিকে আবার শার্প পতনও দেখা গিয়েছিল। তো আজকে তো এই 25,700 থেকে মাত্র 6 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। তো সেই জায়গা থেকে এই নিফটি ফিফটি কিরকম পারফর্ম করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আর যদি ওভারঅল মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে মার্কেট ব্রেথ এটা কিন্তু একদম নিউট্রাল রয়েছে। তো এই 3,202 খানা স্টকের মধ্যে এই 1559 খানা বেড়ে বন্ধ হয়েছে এবং 1560 খানা পড়ে বন্ধ হয়েছে। মানে যতগুলো পড়া শেয়ার রয়েছে প্রায় কিন্তু ততগুলোই বাড়া শেয়ার রয়েছে। এরপর যদি ইন্ডেক্স ওয়াইজ কথা বলি, তো নিফটি ফিফটি এটা 0.47% বাড়লো, নেক্সট ফিফটি এটা 0.14% বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.35% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.09% পড়েছে, মিড সিলেক্ট এটা কিন্তু ভালো তেজি দেখা গেছে 1.14% বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলো সব 0.40% এর কাছাকাছি বাড়া, মিড ক্যাপ 50 বেড়েছে 0.58%, মিড ক্যাপ 100 এটা 0.50% বেড়েছে। আর এই স্মল ক্যাপ 100 এতে কিন্তু কিছুটা পতন দেখা গেছে 0.21% পড়েছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটোতে আজকে একটা ভালো তেজি দেখা গেছে, দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.07% বেড়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.12% পড়া, এফএমসিজি এটা সামান্য বেড়েছে 0.34% এবং নিফটি আইটি এটা গতকালও ভালো পারফর্ম করেছিল এবং আজকের দিনেও 1.20% বেড়েছে। তো এই নিফটি আইটির বেশিরভাগ কোম্পানি ভালো পারফর্ম করছে, কারণ এই চায়নার সঙ্গে আমেরিকার যে রেয়ার আর্থের ব্যাপারে একটা মতবিরোধ তৈরি হয়েছিল সেটা কিন্তু প্রায় মিটে গেছে এবং চায়না এই আমেরিকাকে রেয়ার আর্থ মেটেরিয়াল সরবরাহ করতে কিন্তু রাজিও হয়েছে। তারপরে নিফটি মেটাল এতেও সামান্য তেজি দেখা যাচ্ছে 0.71%। তবে পিএসইউ ব্যাংক এটা দীর্ঘদিন র্যালি দেওয়ার পরে আজই কিন্তু সামান্য পড়েছে 0.39% পড়েছে। তবে প্রাইভেট ব্যাংক এটা ভালো পারফর্ম করেছে, মোটামুটি 0.36% বাড়া। আর এই নিফটি রিয়েলটি এটা এই 0.16% পড়ে বন্ধ হয়েছে। এরপর বিএসসি সেন্সেক্স এটা 0.40% বেড়েছে, নিফটি ব্যাংক এটা বেড়েছে 0.35%। আর এই মার্কেট যে বটম লেভেল থেকে এরকম একটা শার্প রিকভারি দেখিয়েছে, এর পেছনে কিছু কারণও রয়েছে। দেখতে পাচ্ছেন ট্রাম্প হিন্টস অ্যাট কাটিং ট্যারিফ অন ইন্ডিয়া। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইন্ডিয়ার উপর তিনি এই যে ট্যারিফ সেটা কাট করতে পারেন, মানে কমাতে পারেন, এরকম কথাবার্তা কিন্তু ট্রাম্পের তরফ থেকেই আসছে। তো ট্রাম্প যখনই এই ট্যারিফ নিয়ে পজিটিভ কথাবার্তা বলবে তখনই মার্কেটে সামান্য পরিমাণে পজিটিভ মোমেন্টাম দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই আমেরিকাতে যে এতদিন ধরে শাটডাউন চলছিল প্রায় 40-41 দিনে পড়েছে, সেই যে শাটডাউন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে। দেখতে পাচ্ছেন এই ইউএস যে সেনেট তারা এই যে রিওপেনিং বিল সেটা কিন্তু পাস করে দিয়েছে। তো এই গভর্নমেন্টের যে শাটডাউন চলছে সেটা বন্ধ করার ব্যাপারে কিন্তু সেনেট এই বিলটা পাস করেছে। তো এরপরে আর অল্প কিছু অ্যাপ্রুভাল লাগবে এবং সেই অ্যাপ্রুভাল গুলো পেয়ে গেলে এই যে শাটডাউন সেটা কিন্তু উঠে যাবে এবং আমেরিকাতে আবার এই নর্মাল ভাবে গভর্নমেন্টের যে কাজগুলো সেগুলো হবে। এবং এরই সঙ্গে সঙ্গে আগে যেটা বললাম এই চায়না এই রেয়ার আর্থের ব্যাপারে, মানে রেয়ার আর্থের যে এক্সপোর্ট সেই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। আর মার্কেটে যে শুরুতে পতন তৈরি হয়েছিল তার পেছনে কারণ দুটো বড় বড় কোম্পানি, বাজাজ ফাইন্যান্স এটা দেখতে পাচ্ছেন 7%-এর কাছাকাছি পড়েছে। যদি দেখেন কোম্পানির নাম্বার সেটা তো খুব একটা খারাপ ছিল না, কিন্তু কোম্পানি তাদের যে গাইডেন্স সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো এর আগে এই যে এইউএম এইখানে যে গ্রোথ সেখানে যে গাইডেন্স সেটা বেশি দিয়েছিল এবং তারপরে এই যে গ্রোথ গাইডেন্স সেটা কমিয়েছে। তো আগে এই কোম্পানি গাইডেন্স দিয়েছিল 24-25%, তো সেখান থেকে কমিয়ে কত বলছে এই 22-23% বলছে। তো সামান্যই কমিয়েছে, তবুও দেখতে পাচ্ছেন মার্কেট এর উপরে কিন্তু একটা নেগেটিভ রিয়াকশন দেখিয়েছে। তো এই মর্গেজ এবং এসএমই সেগমেন্টে কিন্তু কোম্পানি তাদের এই গাইডেন্স সেটা কমাচ্ছে, কারণ কি এই এসএমই সেগমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে মর্গেজ এই জায়গাগুলো থেকে কোম্পানির লোন দিয়ে যে রিকভারির পরিমাণ সেগুলো আগের থেকে কমছে, মানে অনেক টাকা এখানে কিন্তু নষ্ট হচ্ছে। সেই কারণে কিন্তু কোম্পানি এসব জায়গায় তাদের যে গ্রোথ গাইডেন্স সেটা কমিয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই বাজাজ ফিনসার্ভ যেটা এই বাজাজ ফাইন্যান্সের পেরেন্ট কোম্পানি সেটাও দেখতে পাচ্ছেন 6%-এর কাছাকাছি পড়েছে। আর আজকের দিনে এই
নাম্বার সামনে এসেছে। যদি নাম্বার দেখেন, নাম্বার ভালো দেখতে পাচ্ছেন। কোম্পানির যে প্রফিট এটা 7% বেড়েছে ইয়ার অন ইয়ার, এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 11% বেড়ে গেছে। তবুও এই স্টকটা এত পড়লো কেন? কারণ কি বললাম, কারণ এই বাজাজ ফিনসার্ভ এরা কি, এরা হচ্ছে বাজাজ ফাইন্যান্স, যে স্টকটা আজকে 7% কাছাকাছি পড়েছে তারই পেটেন্ট কোম্পানি। যদি এই বাজাজ ফাইন্যান্স এর এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে 54% শেয়ার রয়েছে। আর এই প্রমোটারে কারা রয়েছে? তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোটারের নাম কাদের, এই বাজাজ ফিনসার্ভ লিমিটেড। তার মানে কি, এই বাজাজ ফিনসার্ভ এরাও তো এই বাজাজ ফাইন্যান্স এই কোম্পানির শেয়ার হোল্ডার, তাই না? তো এই বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিতে লস হওয়া মানে কি, মানে ধরুন এটা কোনো পাবলিক ইনভেস্ট করে রেখেছে, তো তারা তো আজকে 7% কাছাকাছি লস হয়েছে। তো সেই জিনিসটাই কিন্তু এই বাজাজ ফিনসার্ভ এর উপরেও পাস অন হয়েছে। মানে আজকে যে বাজাজ ফিনসার্ভ পড়েছে এটা কিন্তু এর কোয়ার্টারলি রেজাল্টের কারণে নয়, এই বাজাজ ফাইন্যান্স যেহেতু পড়েছে তার কারণে কিন্তু এই বাজাজ ফিনসার্ভ এই স্টকটাও পড়েছে। এরপরে চলুন দেখে নিই কিছু কোম্পানি ভালো এবং খারাপ পারফর্ম করেছে। তো প্রথমেই যদি কথা বলি লেন্সকার্ট সলিউশন, তো দেখতে পেয়েছিলেন গতকালে খারাপভাবে লিস্ট হয়েছিল এবং মোটামুটি একটা কনসলিডেশন করে স্টকটা বন্ধ হয়েছিল। তবে আজকের দিনে কিন্তু 2.64% কাছাকাছি বেড়েছে এই কোম্পানিটা। তারপরে পলি মেডিকেল লিমিটেড এটা 9% উপরে বাড়লো। যদি কোম্পানির রেজাল্ট দেখেন, রেজাল্ট প্রায় 3-4 দিন আগে এসেছিল। তো সেলস দেখতে পাচ্ছেন 420 কোটি থেকে বেড়েছে 444 কোটি, কোয়ার্টারলিও বেশি হয়েছে। তারপরে এই অপারেটিং প্রফিট এটা কিন্তু নিউট্রাল হয়েছে 115 কোটি, এবং এখানেও দেখতে পাচ্ছেন 115 কোটি, তবে কোয়ার্টারলি কিন্তু বেশি। এবং নেট প্রফিট যেটা ছিল 87 কোটি, এখান থেকে বেড়েছে 92 কোটি, এবং এর আগের কোয়ার্টারে এটা কত ছিল, 93 কোটি। তো এই সেলসের দিকে ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়ার কারণে স্টকটাতে আজকে জাম্প দেখা গেছে। তারপরে ডাটা প্যাটার্নস লিমিটেড এটা 4.75% বাড়লো। আর আজকে ডিফেন্স সেক্টরের বেশিরভাগ কোম্পানি কিন্তু ভালো পারফর্ম করেছে, এবং এই কোম্পানি আগামীকাল তার এই যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা পেশ করতে চলেছে। তো তার আগে ইনভেস্টররা মনে করছে এই কোম্পানি ভালো রেজাল্ট পেশ করবে, এবং তার আগে কিন্তু স্টকটা প্রায় 5% কাছাকাছি বেড়েওছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল মানে নভেম্বরের 12 তারিখে এই কোম্পানির কিন্তু বোর্ড মিটিং রয়েছে। তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা 3.36% বাড়া। ল্যাটেন ভিউ অ্যানালিটিক্স এটা বেড়েছে 6% উপরে। তারপরে এই কেএসি ইন্টারন্যাশনাল লিমিটেড এটা 5.64% বাড়লো। যদি দেখেন কোম্পানির নাম্বার খুবই ভালো এসেছে। কোম্পানির এই যে নেট প্রফিট এটাই 88.21% বেড়েছে। কোম্পানির নেট প্রফিট যেখানে আগে ছিল 85.41 কোটি, সেখান থেকে বেড়েছে 160 কোটি, এবং কোম্পানির যে সেলস যেটা আগে ছিল 5113 কোটি, এইখান থেকে 20% বেড়ে হয়েছে 6091 কোটি। তো দেখতে পাচ্ছেন এই সেলস এবং রেভিনিউ এই দুই জায়গাতে কোম্পানির যে নাম্বার সেটা ভালো এসেছে। তারপরে হিন্দুস্তান কপার লিমিটেড এটা 5.64% বেড়েছে। তো কোম্পানির নাম্বার ভালো দেখতে পাচ্ছেন। নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 81% বেড়েছে 184 কোটি, এবং এবিটা মার্জিন এটাও বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে শেয়ার সেটা কিন্তু 8% কাছাকাছি বাড়লো। তো এই রেভিনিউ দেখতে পাচ্ছেন এই 518.19 কোটি থেকে বেড়ে হয়েছে 718 কোটি। আর এই নেট প্রফিট যেটা আগে ছিল 101 কোটি, এইখান থেকে বেড়ে কত হয়েছে 183 কোটি। তারপরে এই এবিটা দেখতে পাচ্ছেন 153 কোটি ছিল, এখান থেকে 86% বেড়ে হয়েছে 282 কোটি, এবং এবিটা মার্জিন এটা তো 1000 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তো এই 29.3% থেকে বেড়ে হয়েছে 39.3%। তো এরকম একটা ভালো রেজাল্টের পরে স্টকেও কিন্তু তেজি এসেছে। তারপরে কোম্পানি ক্রাফটসম্যান অটোমেশন লিমিটেড, তো দেখতে পাচ্ছেন কোম্পানি কোয়ার্টার 2 এর যে রেজাল্ট সেটা যথেষ্ট স্ট্রং এসেছে, সেই কারণে কিন্তু কোম্পানিতে এত ভালো তেজি দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ 1214 কোটি থেকে 65% বেড়ে হয়েছে 2002 কোটি। তারপরে এই এবিটা এটা 200 কোটি থেকে বেড়ে হয়েছে 312 কোটি। এবিটা মার্জিন এটা দাঁড়িয়েছে 16%, এবং এই যে প্রফিট আফটার ট্যাক্স বা প্যাট এটাই 62 কোটি থেকে 47% বেড়ে হয়েছে 91 কোটি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু খুবই ভালোর দিকে এসেছে। এরপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড, তো গতকাল কোম্পানির নাম্বার এসেছিল এবং কোম্পানির নাম্বার স্ট্রং ছিল, তারপরে 7% কাছাকাছি বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে আরপু বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সেটাও কিন্তু এই কোয়ার্টার 2 এ ইমপ্রুভ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিটি এই যে ব্রোকারটা এরা কিন্তু এই কোম্পানিটাকে একটা আপসাইডের টার্গেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন খুব হাই রিস্ক টার্গেট, তো কত টার্গেট দিয়েছে 14 টাকা, মানে খুব যদি হাই রিস্ক নেওয়া যেতে পারে তাহলে কিন্তু এখান থেকে এই 14 টাকার যে টার্গেট সেটা অ্যাচিভ করা যেতে পারে। এবং সেরকমই উল্টো দিকে বর্তমানে যেখানে চলছে সেখান থেকে কিন্তু নিচে পড়ার সম্ভাবনাও রয়েছে, তো সেই কারণে কিন্তু এটাকে হাই রিস্ক টার্গেট বলা হচ্ছে। এরপরে একটি কোম্পানি আগামীকাল 20% লোয়ার সার্কিল লাগিয়েছিল এবং আজকেও 10% লোয়ার সার্কিল লাগিয়েছে। তো কোন স্টক দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমার্স অ্যান্ড রেকটিফায়ার্স লিমিটেড, তো আজকের দিনেই 10% লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো গতকালই কভার করেছিলাম এই যে ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে তারা এই কোম্পানিটাকে ব্যান করে দিয়েছে। এই ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্টে এই কোম্পানিটা কিন্তু কাজ করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে সব এই স্যাংশন কেস নম্বর সব দেওয়া রয়েছে। তো এই নাইজেরিয়া ইলেকট্রিসিটি ট্রান্সমিশন প্রজেক্ট এইটাতে কিছু ফ্রডের ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক লক্ষ্য করেছে, তো সেই কারণেই এটাকে ব্যান করেছে। এবং এই ওয়ার্ল্ড ব্যাংক এরা যখন কোনো কোম্পানি
কোম্পানিকে ব্যান করে সেটা কিন্তু প্রায় 4 বছরের জন্য হয়। তো এখনো সেই যে টাইমটা সেটা কিন্তু সামনে আসেনি, মানে কতদিনের জন্য ব্যান করা হয়েছে। তো কোম্পানি বলছে তারা এই ব্যাপারটার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে এবং এই ওয়ার্ল্ড ব্যাংকে তাদের যে রিপ্লাই সেটাও কিন্তু জমা দেবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ম্যাটারটা সেটা রিভিউ করার জন্য এবং তার সমাধানের জন্য এই কোম্পানি একটা সুযোগ কিন্তু চেয়েছে। এরপরে এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো গতকালে স্টকটা একটা ভালো জাম্প দেখিয়েছিল এবং আজকের দিনে এতে ভালো একটা প্রফিট বুকিং এসেছে। তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজকের দিনে 2.91% পড়ে বন্ধ হয়েছে এবং আজকে যে পতন হয়েছে সেটা কিন্তু ম্যানেজমেন্টের কিছু চেঞ্জের কারণে হয়েছে। যদি দেখেন কিছুদিন আগে ভালো একটা উত্থানও দেখা গিয়েছিল এবং সেইখান থেকেই পড়েছে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই সিইও বরুণ বেরি তিনি কিন্তু হঠাৎ করে এই রিজাইন দিয়ে দিয়েছেন। তো এই কোম্পানিতে উনি এমডি এবং সিইও পদে ছিলেন এবং 13 বছর এই কোম্পানিতে কাজ করেছেন এবং এই নভেম্বরের 10 তারিখেই তিনি এই রেজিগনেশন দিয়েছেন এবং যেটা কোম্পানির বোর্ড সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং এই রেজিগনেশন নোটিশ দিতে গেলে একটা টাইম দিতে হয় যে আমি এতদিন এই কোম্পানিতে থাকবো। তো দেখতে পাচ্ছেন সেই যে নোটিশ পিরিয়ড সেটাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে, মানে সঙ্গে সঙ্গেই সেই যে নোটিশ সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই বিড়লা অফিস থেকে এই যে রক্ষিত হারগেভ তিনি রেজিগনেশন দিয়েছেন। কি কারণে? কারণ এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিতে তিনি যোগ দেবেন বলে। তো এই রক্ষিত হারগেভ তিনি কবে থেকেই ব্রিটানিয়াতে জয়েন করছেন? এই ডিসেম্বর 15, 2025 থেকে। তো ততদিন পর্যন্ত এই ব্যক্তির এই কোম্পানিতে কিন্তু থাকার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন তার আগে কিন্তু তিনি এখান থেকে রেজিগনেশন দিয়েছেন। তো এই বাকি সময়টুকুর জন্য এন ভেঙ্কটেরামন এনাকে কিন্তু এই কোম্পানির ইন্টিরিম সিইও পদে বসানো হয়েছে। তো এই ম্যানেজমেন্ট রিলেটেড বিভিন্ন চেঞ্জের কারণে কিন্তু স্টকে আজকে পতন এসেছে। তারপরে সি ইনফোসিস্টেম লিমিটেড এটা 4.92% পড়েছে। কোম্পানির যে নাম্বার সেটা খারাপ ছিল, কোম্পানির প্রফিট 39% পড়ে গেছে। যদিও কোম্পানির রেভিনিউ এটা 9.7% বেড়েছে, কিন্তু পরে কোম্পানির খরচা বেড়ে যাওয়ার কারণে এই যে এবিটা এটা দাঁড়িয়েছে 28.1 কোটিতে, যেটা ইয়ার অন ইয়ার 25.10% ডাউন। তারপরে এবিটা মার্জিন এটাও পড়েছে এবং কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটাও কিন্তু খারাপ হয়েছে। কোম্পানির এই প্রফিট আফটার ট্যাক্স এটা 39% পড়েছে 18.5 কোটি টাকা এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে প্যাড মার্জিন এটাও কিন্তু 26.7% ডাউন হয়েছে। তো সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকে এসেছে। এর পরের কোম্পানি নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড। তো যদি দেখেন এর আগের দিন স্টকটা 10% কাছাকাছি বেড়েছিল, কারণ কোম্পানির এই কোয়ার্টারটির প্রফিট এটা 201% বেড়েও ছিল ইয়ার অন ইয়ার এবং তারপরে কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং এসেছে। তারপরে ওলেক্ট্রা গ্রিনটেক এটা 5.26% পড়েছে। ওলা ইলেকট্রিক এতে তো আস্তে আস্তে পতন দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আজকেও প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার এটাও 4.55% ডাউন হয়েছে। এবং যদি কথা বলি বিএসসি, তো এই কোম্পানিটা কিন্তু আগামীকাল ফোকাসে থাকতে পারে। কোম্পানি আজকের দিনে তার কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেটা সামনে রেখেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে যদি দেখেন, কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা কিন্তু 61% বেড়েছে, বেড়ে হয়েছে 558 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ এটা 44% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই ব্রোকিং সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো খারাপ পারফর্ম করলেও এই যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো এগুলো কিন্তু ভালো পারফর্মই করছে। কোম্পানির নেট প্রফিট এই 347 কোটি থেকে বেড়ে হয়েছে 558 কোটি এবং কোম্পানির রেভিনিউ এটা 741 কোটি থেকে বেড়ে হয়েছে 1068 কোটি। তো যদি কথা বলি এক্সচেঞ্জগুলোর জন্য অনেক পজিটিভ খবরও সামনে এসেছে। যেমন কিছুদিন আগেই এই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি তিনি এই এফএনওর ব্যাপারে কিছু তথ্য সামনে রেখেছিলেন। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই যে এফএনও সেটা কিন্তু বন্ধ হবে না। তো এই এফএনও মার্কেটে রয়েছে, সেখানে যার ইচ্ছা সে রিস্ক নিয়ে এই এফএনও সেগমেন্টে নামতেই পারে। তার জন্য গভর্নমেন্ট কিন্তু এই যে এফএনও সেগমেন্ট সেটা বন্ধ করবে না। তার আগে সেবির যিনি চেয়ারপারসন তিনিও কিন্তু সেম কথা বলেছিলেন যে উইকলি এক্সপায়ারি সেটা বন্ধ হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো সেবির কাছে এই আর্জিও জানিয়েছে যে এফএনও সেগমেন্ট নিয়ে যদি এরকম প্রবলেম হয় তাহলে পাবলিকদের জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া হোক যে এরকম এক্সপিরিয়েন্স থাকলে বা এই জিনিসগুলো জানা থাকলে তবেই যেন তারা এই এফএনও সেগমেন্টে আসতে পারে। তো বুঝতে পারছেন মোটামুটি এদের উপর যে একটা প্রেসার তৈরি হয়েছিল এই রেভিনিউ বলুন প্রফিটে বলুন এই এফএনও ব্যান নিয়ে, তো দেখতে পাচ্ছেন সেই যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে মিটে যাচ্ছে এবং তারপরে আস্তে আস্তে ভালো পরিমাণে রিকভারিও এই কোম্পানিতে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে তো আজকে ভালো একটা রেজাল্টও পেশ করলো। তো আগামীকাল বিএসসি এই কোম্পানিটাকে অবশ্যই ফোকাসে রাখবেন। তারপরে যদি কথা বলি এমবি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো আজকে কোম্পানির রেজাল্ট এসেছে এবং তারপরে দেখতে পাচ্ছেন 14.87% ডাউন হয়ে গেছে। তো কোম্পানির নাম্বার কেমন দেখতে পাচ্ছেন, এই যে ফিগারগুলো সেগুলো সব লাখে রয়েছে। তো সেভাবে করবো কোম্পানির ইনকাম এই 309 কোটি হয়েছে। যদি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 208 কোটি এবং আগের কোয়ার্টারের কথা ছিল 241 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। আর এই কোম্পানির নেট প্রফিট কত 221 কোটি, যেটার আগের কোয়ার্টারের কথা ছিল 179 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 238 কোটি। তো দেখতে পাচ্ছেন
কোম্পানির এই যে নেট প্রফিট এখানে কিন্তু ইয়ার অন ইয়ার ডাউনফল দেখা গেছে, তবে কোয়ার্টারলি ভালো। আর এই ইয়ার অন ইয়ার ডাউনফলের কারণেই কিন্তু স্টকে এত বড় একটা প্রেসার তৈরি হয়েছে। তারপরে একটি কোম্পানি টিভিএস শ্রীচক্র লিমিটেড, এটা 2.62% পড়েছে। যদি কোম্পানির নাম্বার দেখেন, এই সেলস এটাই 926 কোটি হয়েছে, যেটার আগের বছর সেম কোয়ার্টার ছিল 842 কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল 819 কোটি। তো দুই জায়গাতেই দেখতে পাচ্ছেন বেড়েছে এবং নেট প্রফিট এটাই 10.2 কোটি থেকে বেড়েছে 11 কোটি। তো মোটামুটি নাম্বার ভালো এসেছে এবং তারপরেও 2 থেকে 3%-এর কাছাকাছি পড়েছে। আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে কথা বলি, তো মার্কেট চলাকালীন অনেক কোম্পানি তাদের এই কোয়ার্টার টু রেজাল্ট পেশ করেছে, সেগুলো এক এক করে দেখে নেব। তো প্রথমে যদি কথা বলি, এই কেএসবি লিমিটেড এটা তার রেজাল্টের পরে 2.81% বেড়েছে। তারপরে এই ওয়েলস্পুন এন্টারপ্রাইজেস লিমিটেড এই কোম্পানির রেজাল্টের পরে 1.64% বেড়েছে। বিএলএস ইন্টারন্যাশনাল রেজাল্টের পরে 2.52% ডাউন হয়েছে। সেইগাল ইন্ডিয়া এটা 0.20% বেড়েছে। তারপরে ইন্ডোকাউন্ট ইন্ডাস্ট্রিজ এটা 3.42% বাড়লো। তারপরে স্টার্লিং পুলস এটা 4.63% বেড়েছে। টেক্স ম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা 2.45% বেড়েছে। তো এই কোম্পানির নাম্বার একটু ডিটেলসে দেখবো। তো যদি দেখেন কোম্পানির এই নেট প্রফিট 484 মিলিয়ন থেকে বেড়ে হয়েছে 618 মিলিয়ন। তো যদি কোটিতে দেখেন তাহলে এই 48 কোটি থেকে বেড়ে হয়েছে 61 কোটি, যেটা ইয়ারলি 27% বেশি। রেভিনিউ এটাই 1258 কোটি এসেছে, এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 1120 কোটি। তারপরে এবিটা এটাই 92 কোটি থেকে বেড়ে হয়েছে 125 কোটি এবং এবিটা মার্জিন এটাই 8.30% থেকে বেড়ে হয়েছে 9.94%। তো কোম্পানির নাম্বার ভালোর দিকে এসেছে। তারপরে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড এর রেজাল্টের পরে 0.27% পজিটিভে বন্ধ হয়েছে এবং দেখতে পাচ্ছেন রেজাল্টের পরেই কিন্তু একটা র্যালি এসেছিল। তো এই কোম্পানির নাম্বার কেমন? সেলস 1801 কোটি থেকে বেড়ে হয়েছে 2124 কোটি, এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। কিন্তু তারপরে যদি দেখেন এই যে খরচা এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 2038 কোটি, সেখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু 500 কোটিরও বেশি বেড়েছে এবং কোয়ার্টারলি এই যে খরচা সেটা কিন্তু 800 কোটির কাছাকাছি বেড়ে গেছে। সেই কারণে এই যে অপারেটিং প্রফিট এটা দেখতে পাচ্ছেন অনেকটা লসে চলে গেছে, এই 436 কোটির লস। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ারলি লস ছিল 237 কোটি, সেই তুলনাতেও এটা অনেক খারাপ এবং এর আগের কোয়ার্টারে তো এটা প্রফিটে ছিল 609 কোটি, সেইখানের থেকেও খারাপ। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো কোম্পানি এবারে লস পোস্ট করেছে। তো এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি লস কত ছিল 242 কোটি, তো কোম্পানি লস বেড়েছে। আর এই লস বাড়া কিন্তু কোম্পানির জন্য খারাপ। আর এর আগের কোয়ার্টারে কোম্পানি 502 কোটির প্রফিটে ছিল, তো কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে। তারপরে সূর্য রোশিনী এটা 0.64% ডাউন হয়েছে। তারপরে স্টেনলে লাইফস্টাইলস এটা 2.91% ডাউন হয়েছে। সুবেক্স এটা 9.96% বেড়েছে। মাদ্রাস ফার্টিলাইজার্স এটা 3.28% বেড়ে বন্ধ হয়েছে। বলরামপুর চিনি মিলস এটা 1.78% ডাউন হয়েছে এবং এই মানবা ফাইন্যান্স এটা 1.69% বেড়েছে। আর যদি আজকের এই বড় বড় কোম্পানিগুলোর কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে কথা বলি, তো দেখতে পাচ্ছেন বাজাজ ফিনসার্ভ এর নাম্বার তো কভার করলাম। তারপরে টাটা পাওয়ার এর রেজাল্ট আসবে। তারপরে বোস রয়েছে, বিএসসি এটাও কভার করে দিয়েছি। তারপরে ফোর্টিস রয়েছে, আরভিএনএল রয়েছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, তারপরে বায়োকন দেখতে পাচ্ছেন, তারপরে পিআই ইন্ডাস্ট্রিজ রয়েছে, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তারপরে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা কঙ্কর রয়েছে, তারপরে গুজরাট ফ্লোরোকেম রয়েছে, থার্ম্যাক্স রয়েছে, তারপরে পিসি জুয়েলার্স এর নাম্বার আসবে। তো এরকম অনেক বড় বড় কোম্পানি তার যে নাম্বার সেটা কিন্তু পেশ করবে। আর যদি ভিডিও শেষে নিফটির কথা বলি, তো 40খানা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 10খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলোই পজিটিভ এবং নেগেটিভে বন্ধ হলো, তো চলুন দেখে নিই। যদি এই নিফটির মধ্যে দেখেন, ইন্ডিগো এটা 3.55% বেড়েছে, বেল বেড়েছে 2.39%, তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 2.22% বেড়েছে, আদানি পোর্টস এটা 2%-এর উপরে বেড়েছে এবং এইচসিএল টেক এটাও 2%-এর কাছাকাছি বেড়েছে। আর যদি পড়া শেয়ারের কথা বলি, তো পড়া শেয়ারের মধ্যে বাজাজ ফাইন্যান্স এটা 7% পড়া, তারপরে বাজাজ ফিনসার্ভ এটা পড়েছে 5.92% এবং এর পরের যে পতনগুলো সেগুলো কিন্তু খুবই কম। ওএনজিসি এটা 0.60% পড়েছে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটা 0.57% পড়েছে। আর এটাও বলে রাখি, আগামীকাল এই টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেল সেটা কিন্তু মার্কেটে লিস্ট হবে এবং এরপরে কোটাক ব্যাংক এটা 0.22% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো অনেক কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল নিউজ এবং অনেক কোম্পানির ব্যাপারে যে খবর আসবে সেগুলোকে কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।